স্থানীয় উন্নয়নের জন্যই যেন জাতীয় নির্বাচন হচ্ছে, আসলে তো তা নয়। এবারের পার্লামেন্টে কিন্তু সেই ঘটনাই ঘটবে, সাংবিধানিক বিষয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হবে। সবসময় যেটা হয়ে থাকে যে স্পিকার শপথ পড়ান, সেটি নিয়েও নানা প্রশ্ন উঠছে যে স্পিকার তো এখন শপথ পড়াবেন না, সেক্ষেত্রে এটি নিয়ে পরবর্তীতে সাংবিধানিক কোনো সংকট কি হতে পারে? না, আমার মনে হয় না, কারণ স্পিকার না থাকা, ডেপুটি স্পিকার পড়ান, এখানে ডেপুটি স্পিকারও নাই, সেক্ষেত্রে আমি যতদূর জানতাম যে এটা নির্বাচন কমিশনার পড়ানোর কথা। তবে এর বাইরেও আইনের তো নানা ব্যাখ্যা আছে, এটা একটা পথ বের হবেই। দেখুন, হ্যাঁ, রাষ্ট্র এমন এক জিনিস, সেখানে যারা রাষ্ট্রের আইন কানুন প্রণয়ন করেছেন তারা নানা ফাঁক পথ রেখে দিয়েছেন, যে কোনো অবস্থায় রাষ্ট্র এগিয়ে যায়। এটা আমার মনে হয় না বড় কোনো সমস্যা হবে। আপনার মন্ত্রিসভার বিষয় নিয়ে আপনার মধ্যে আসলে কি ধরনের প্রশ্ন আসছে, যে সেটা যদি একটু জানার চেষ্টা করি, কারণ মোশাররফ ভাই যেহেতু আছে, আমরা দুজন মিলেও জানতে পারি সেটা। হ্যাঁ, একটা হলো যে আসলে মন্ত্রিসভা কেমন হবে, কি হবে, এটা তো বিএনপিরই এবং আমার সহ আলোচক, উনি সদ্য নির্বাচিত হয়ে এসেছেন দলীয় ফোরামে, ওনারা নিশ্চয়ই কথা বলেনি। নাগরিক হিসাবে আমাদের যে চাওয়া, যেমন একটা আমি আগের প্রশ্নটা বলি যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, আসলে এটা আলাদা করার যুক্তিটা কোথা থেকে এলো? আলাদা করার যুক্তিটা এসেছে এই কারণে যে, মনে করুন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এখন উনি দলীয় প্রধান, কিন্তু যখনই উনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর কিন্তু শুধু বিএনপির নেই, তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী, পুরো হাউজের নেতা কিন্তু। একদম। ফলে এখন অনেক সিদ্ধান্ত ওনাকে নিতে হবে, তখন দেশের কথা ভেবে, সবার কথা ভেবে, 16 কোটি মানুষের কথা ভেবে। তখন একই ব্যক্তি যদি দলের প্রধান থাকে, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা ব্যাপার, বা দলের প্রতি পক্ষপাত থাকতে পারে। আমাদের দেশে এখনও এই ব্যাপারগুলো চর্চা হয়নি, এটাও সত্য, কিন্তু একটা প্রত্যাশা, দাবি, কিছু প্রস্তাব হাজির আছে যে দুটো আলাদা করা উচিত। আমার মনে হয় বিএনপির প্রতি তো জনরায় দিয়েছে, মানুষ বিএনপির উপর আস্থা স্থাপন করেছে, তাকে সরকার গঠনের অধিকার দিয়েছে, কিন্তু একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জও তো বিএনপির সামনে। 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই নতুন আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, বিএনপি নিশ্চয়ই আরও অনেক ইতিবাচক ভঙ্গিতে এটা এগিয়ে নেবে। যেমন 31 দফার কথা এসেছে, দেখুন 31 দফা কিন্তু 24-এর অভ্যুত্থানের আগে, মানুষের আকাঙ্ক্ষা কিন্তু অভ্যুত্থানের পরে আরও বেড়েছে, প্রত্যাশা আরও বেড়েছে। ফলে সেখানে যেমন মন্ত্রিসভার ক্ষেত্রে এখন আগে ছিল যে প্রশাসনিকভাবে দক্ষ সিনিয়র পার্লামেন্টেরিয়ান, তারা এখন আবার প্রত্যাশা বেড়েছে যে খুব ক্লিন ইমেজ হতে হবে। দুর্নীতির প্রশ্নটা কিন্তু এখন অনেক বড় প্রশ্ন হয়েছে, যে এমন একটা মন্ত্রিসভা হবে যারা প্রশাসনিকভাবে দক্ষ হবে, আবার একই সঙ্গে অত্যন্ত ক্লিন ইমেজের, মানে দুর্নীতির সাথে সংস্রবহীন এমন একদম থাকতে পারবে না। এবং আরো কিছু বৈশিষ্ট্য প্রত্যাশা যুক্ত হয়েছে, আপনি যদি আমাকে অনুমতি দেন। যখন একটা প্রত্যাশা তৈরি হচ্ছে যে আমাদের এমপিরা স্থানীয় সরকারকে কাজ করতে দিবেন। আগে আমাদের ঢাকার এমপিরাই, জাতীয় এমপিরাই কিন্তু স্থানীয় সরকারও, স্থানীয় কাজকর্মও নিয়ন্ত্রণ করতেন, এবং মানুষ এখনো, আমাদের দেশটা ওই কনসেপ্টই রয়ে গেছে যে স্থানীয় উন্নয়নের জন্যই যেন জাতীয় নির্বাচন হচ্ছে, আসলে তো তা নয়। এবারের পার্লামেন্টে কিন্তু সেই ঘটনাই ঘটবে, সাংবিধানিক বিষয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হবে। ফলে এখন কিন্তু জাতীয় সংসদ সদস্যদের কিন্তু সাংবিধানিক বিষয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে। তারাই হবেন খ্যাতনামা সাংসদ যারা এই বিতর্কে জাতিকে পথ দেখাবে। ফলে স্থানীয় উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রয়োজন। ফলে এই জায়গাটায় ওনাদের কনসিডার করা উচিত, দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচনে যাও।